আচ্ছা, আমরা কি শুরু করব না আরো কিছুক্ষণ সময় লাগবে? হ্যালো, আমরা কি শুরু করব না আরো কিছুক্ষণ সময় লাগবে? আচ্ছা, আমরা একটু গত ক্লাসটা রিভিউ করি, এর মধ্যে অন্যরা জয়েন করো, কি বলো? Yes, sir. ওকে, গুড। সো আমরা যেটা আলোচনা করছিলাম গত ক্লাসে, সেটা ছিল আমাদের হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। সো আমরা অলরেডি বলেছি যে ইকুয়েশনটার ধরনটা কি রকম হবে। সো আমরা এটাকে যদি আমরা nth অর্ডার, এবং এটা লিনিয়ার কেন বলেছিলাম, আমরা লিনিয়ার আমরা কেন বলেছিলাম মনে আছে তো? জিনিসগুলো একটু বেসিকটা একটু যদি ভালো হয় তাহলে জিনিসটা বুঝতে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে এইটা আমরা বলেছি যে আমাদের যে ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট যেগুলো আছে, ডিওয়াই ডিএক্স যেগুলো আছে, এটার যদি আমার ডিগ্রি যদি একের চেয়ে বেশি না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যেটা অর্ডার তো আমরা জানি। এবং এই যে কোফিসিয়েন্ট গুলো, এই কোফিসিয়েন্ট গুলো ভেরিয়েবলও হতে পারে, কনস্ট্যান্টও হতে পারে, বাট হিয়ার অল দিস কোফিসিয়েন্টস আর কনস্ট্যান্ট। এই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম হচ্ছে linear differential equation with constant coefficients, because these coefficients are now constant. আমরা এটার পরে অবশ্য ভেরিয়েবল পাবো, কোফিসিয়েন্টটা যেখানে যেরকম এক্স থাকবে ওই রকম আমরা পাবো। এবং এখানে দুই ধরনের, একটা হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার হতে পারে, আর একটা হচ্ছে নন হোমোজেনিয়াস। আমরা বলেছি যে ইন দ্য প্রেজেন্স অফ দি রাইট হ্যান্ড সাইড টার্ম, in the presence of the right hand side term, this is called the non-homogeneous. And in the presence of right hand side is zero, that is called f of x equal to যদি জিরো হয় আমাদের ডান দিকে, তখন সেটাকে আমরা বলবো হোমোজেনিয়াস। তাহলে যদি আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস হয়, সেই ক্ষেত্রে এটার সলিউশনটা আমরা বলেছিলাম এর সলিউশনটা হবে দুটো পার্ট। একটা হচ্ছে আমাদের ওয়াই সি, আর একটা হচ্ছে আমাদের ওয়াই পি। এই যে এটা হোল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অফকোর্স এটা আমরা বলেছিলাম যদি আমাদের এই পার্টটা যদি থাকে তাহলে এটা কি হবে? হোমোজেনিয়াস হবে না নন হোমোজেনিয়াস হবে? স্যার শুনি না। আমার কথা শোনা যাচ্ছে না? স্যার একটু বুঝি না কি বলছেন। না, আমরা বললাম যে আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে যে এফ অফ এক্স আছে, সেই এফ অফ এক্স যদি আমার জিরো হয় তাহলে সেটা হবে আমার হোমোজেনিয়াস। জি স্যার। আর এফ অফ এক্স এর যদি কোনো একটা মান থাকে, ফর এক্সাম্পল এক্স অর ই টু দি পাওয়ার এক্স অর সাইন এক্স কোসাইন এক্স, এনি ভেরিয়েবল অফ এক্স অর কনস্ট্যান্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি নন হোমোজেনিয়াস। তাহলে আমাদের এই নন হোমোজেনিয়াসকে, আই মিন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে এটার ক্ষেত্রে যদি আমরা ওটার সলিউশনটা বের করতে যাই তাহলে এটার দুটো পার্ট, একটাকে আমরা বলেছি ওয়াই সি, দ্যাট ইজ দ্য সলিউশন, এটা হচ্ছে এটার সলিউশন। টোটাল কমপ্লিট সলিউশন হচ্ছে আমরা এই আকারে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়াই সি প্লাস ওয়াই পি। তাহলে ওয়াই সিটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, আর ওয়াই পিটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। এবং আমরা এগুলো আস্তে আস্তে আমরা শিখব। ওকে, তাহলে এইটা ছিল আমাদের মোটামুটি একটা বেসিক। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে যদি আমাদের ইকুয়েশনটা হোমোজেনিয়াস না হয়ে
যদি আমার নন হোমোজিনিয়াস হতো, এটা তো নন হোমোজিনিয়াস কেস, তাহলে এখন আমরা প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের রাইট হ্যান্ড পার্টটাকে যদি আমরা জিরো ধরে নেই, যেমন আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডের কোনো ফাংশন নাই, কোনো কনস্ট্যান্ট নাই, দ্যাট ইজ দ্য হোমোজিনিয়াস কেস। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে, এটার সলিউশনটা সবসময় আমাদের এক্সপোনেনশিয়াল আকারে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা এক্সপোনেনশিয়াল টার্ম অর্থাৎ y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx একটা ট্রায়াল সলিউশন ধরে নিয়েছি। তাহলে যেহেতু এই y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx is one of the solution of this equation, right? Then তাহলে আমরা এইটাকে এখন বলতে পারি যে এই সলিউশনটা দিয়ে আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, অর্থাৎ যেই জায়গার মধ্যে আমাদের y অথবা dy dx আছে এই মানটা আমরা বসিয়ে দেব। তাহলে y এর জন্য ই টু দি পাওয়ার x, আবার যখন y1 এটার আগের টার্মটা dy dx, তখন একবার ডিফারেন্সিয়েশন, এরকম এটা যখন n টার্মস হবে তাহলে n টাইমস ডিফারেন্সিয়েশন করে এই মানটা আমরা এখানে আমরা বসিয়ে দিয়েছি। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের যদি হয়, আমি আমার ভিডিওটা একটু অফ করে দিই, নেট খুব স্লো মনে হচ্ছে। ওকে, সো তাহলে আমরা আমাদের এই যে বললাম, তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশনটা পাই। তাহলে এখানে দুটো পার্ট, আমি গত ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছিলাম যে এখানে দুটো পার্ট, দিস ইকুয়াল টু এন্ড দেন ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার mx টাকে আমরা কি ধরেছি, আমরা একটা ওয়ান অফ দ্য সলিউশনস অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের এটা যেহেতু আমাদের একটা ট্রায়াল সলিউশন, তাহলে এইটা যদি জিরো হয় তাহলে আমি ইকুয়েশনের অস্তিত্বই পাবো না। সো দিস ই টু দি পাওয়ার m অফ x ইজ নেভার বি জিরো, তাহলে আমার রেস্ট অফ দ্য পার্ট ইজ জিরো। তাহলে এই যে রেস্ট অফ দ্য পার্ট যেটা আমরা জিরো ধরলাম সেইটাকে আমরা বলেছিলাম অক্সিলারি ইকুয়েশন। ওকে, এই অক্সিলারি ইকুয়েশনের উপর বেসিস করে আমরা বের করি আমাদের রুটস অফ দ্য অক্সিলারি ইকুয়েশন। ওকে, তাহলে আমাদের এই রুটস অফ দ্য অক্সিলারি ইকুয়েশনে যখন আমি যাব তখন আমাদের বলেছিলাম আমরা তিন ধরনের রুট পাবো। একটা হচ্ছে রুটগুলো বাস্তব এবং অসমান, সেকেন্ড কেস হচ্ছে রুটগুলো বাস্তব এবং সমান হবে, আর একটা হচ্ছে যে যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয় আমাদের রুটগুলো। এই তিন ধরনের রুটের উপর বেসিস করে আমাদের সলিউশন গুলো আমরা অ্যানালাইসিস করব। সো আমরা অলরেডি একটা প্রবলেম গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদি আমার রুটগুলো যদি রিয়েল এবং ডিফারেন্ট হয়, যেমন আমাদের এখানে আছে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m1x m2x and then mnx। ওকে, সো তাহলে এইটা যদি আমরা করি তাহলে আমার এখানে যতটা রুট পাবো, আমরা বলেছি যে m1 m2 mn আর ডিফারেন্ট, একটা সমান আরেকটা নয় and all are real number, তখন জাস্ট ওটার সলিউশনটা হবে আমাদের এইরকম, that is c1 e to the power m1x plus c2 e to the power m2x, দেন যতটা থাকবে। ওকে, এবং আমার মনে হয় আমরা এটা অলরেডি করে দিয়েছিলাম। এবং রিপিটেড কেসটা আমরা একটু আলোচনা করেছিলাম যে রিপিটেড রুটটা হচ্ছে যতটা রুট রিপিট হবে আমরা এটার সলিউশনটা ঠিক ওইভাবেই লিখতে হবে যে c1 প্রথমটার জন্য আর দ্বিতীয় রুটের জন্য c2, এবং যেহেতু দুটো সেম অর্থাৎ m1 যদি 1 হয় m2 হচ্ছে 1, দ্যাট ইজ আমরা বলতে পারি m1 সমান m2 দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে c1 প্লাস x ইনটু c2 দেন ই টু দি পাওয়ার যে রুটটাকে আমরা সমান ধরেছি m1x অথবা m2x। ওকে, এন্ড দেন রেস্ট অফ দ্য রুটস, এটা আসলে m2 হবে না, যদি m1 m2 যদি সমান হয় তখন আমরা এটা বলবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি m3 থেকে শুরু হবে, কারণ 2 তো আমার এখানে চলে গেছে, এটা হচ্ছে m1 এর জন্য, এটা m2 এর জন্য। ওকে, ওকে, তাহলে আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এই যে আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে আমাদের
হোমোজেনিয়াস কেস, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটাকে 0 ধরে। তাহলে রাইট হ্যান্ড সাইড যদি আমি 0 ধরি, তাহলে আমাদের এই যে এটা সলিউশনটা হবে সেটা, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন যেটা আমি পেলাম রুটগুলো দিয়ে, যে সলিউশনটা, সেটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন। আর যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে যদি টার্ম থাকে, এই যে নন হোমোজেনিয়াস টার্মটা আছে, হ্যাঁ, তখন আমরা আরেকটা পার্ট আমাদের বের করতে হয়, সেটাকে আমরা বলেছি কমপ্লিমেন্টারি ফাংশন। এটা সরি, পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে সেটা আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা আরেকটা প্রবলেম একটু করতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, so let's do an example. হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, গুড। সো নাও আমরা okay, so solve this square plus 2d plus 4 of y is equal to e to the power x, then cosine of 2x. লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এখন আমাকে একটু বলো তো, এই যে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, এটার নাম কি হবে? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার নাম কি? আমাদের সিলেবাসের অথবা বইয়ের ভাষায় হচ্ছে এটা একটা হায়ার অর্ডার differential equation with constant coefficient. If you see that is like the coefficient of d is 2 অথবা এখানে হচ্ছে 1, these are actually constant. হ্যাঁ, আচ্ছা, what is d? এখানে d টা কি? এখানে d টা অনেক সময় মেনশন করে দেওয়া থাকে না, বাট বাই ডিফল্ট আমরা ধরে নিই যেহেতু আমার এখানে x এর ফাংশন আছে, এখানে যেহেতু x এর ফাংশন আছে, তাহলে ক্যাপিটাল d টা কি হবে একটু বলবে? ডি অপারেটর মানে কি হবে? ডি সমান কি লেখা যাবে? এই যে ডি সমান কি লেখা যাবে? হ্যালো, এই আমার কথা শুনতে পাচ্ছ না তোমরা? জি স্যার।
হ্যাঁ, তাহলে এখন বলো, তাহলে আমাদের এই ডি সমান কি লেখা যাবে? ডি সমান হচ্ছে ডি ডিএক্স। DDX হ্যাঁ, আর যদি এখানে যদি এরকম থাকতো, ফর এক্সাম্পল ই টু দি পাওয়ার টি কোসাইন অফ 2t, অর্থাৎ আমার এই যে বাম দিকেরটা ঠিক আছে, কিন্তু ডান দিকে এসে যদি আমার এক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার টি দেন কোসাইন অফ 2t যদি থাকতো, তাহলে আমি কিন্তু এখানে কি লিখতাম? ডি অপারেটরের পরিবর্তে কি লিখতাম? DDT. একটু খেয়াল রাখবা প্লিজ, সবাই একটু খেয়াল রাখবে যে রাইট হ্যান্ড সাইডে আমার এই ফাংশনটা যেটা হবে সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তো আমার ডিপেন্ডেন্ট। সো ডি ইজ স্ট্যান্ডস ফর ডি ডিএক্স অথবা ডি ডিটি, আমরা এক্স ধরেই করলাম। আচ্ছা, তাহলে এখন এই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা লিখলাম, এটা যে আমাদের হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? এই তোমাদের ঘুম শেষ হয় নাই এখনো? Homogeneous. তোমাদের ঘুম এখনো শেষ হয় নাই? হ্যালো? Sir, non-homogeneous. না ঠিক আছে, কিন্তু এই তোমাদের ঘুম শেষ হয় নাই এখনো? এই মিস্টার কি বলে, একজন তো নাম দিয়ে এখন জয়েন করো না সবাই, এই যে কি জানি যে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তৌসিফ তাহের, আমাকে শুনতে পাচ্ছো? তৌসিফ তাহের জি স্যার, মাত্র জয়েন করলাম স্যার। এখন জয়েন করেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এই যে তোমাকে দিয়ে জিজ্ঞেস করি, এই যে আমাদের যে ইয়েটা ইকুয়েশনটা যেটা দেখা যাচ্ছে জি স্যার। স্ক্রিনে, দেখা যাচ্ছে না একটা ইকুয়েশন? জি স্যার। আমি তো বোর্ড ইউজ করছি, বলো তো এই ইকুয়েশনটার নাম কি? বলো না, এটা কি লিনিয়ার না নন লিনিয়ার? নন লিনিয়ার। এই ডিফারেন্ট নন লিনিয়ার, কিভাবে নন লিনিয়ার হবে? আমরা বলেছিলাম নন লিনিয়ার হতে হলে তোমার এই যে ডি, আমরা আগেই তো বলেছি এই যে ডি যেটা আছে এটা হায়ার ওয়ার্ড ডিগ্রিটা হতে হবে। যেমন এটাকে যদি আমি লিখি, এটাকে আমি লিখতে পারি d2y of dx2 plus 2 of dy dx plus 4y, this is equal to e to the power x then cosine of 2x তাহলে এখন এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর উপরেরটা দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? দুটোর মধ্যে নাই। গুড, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা লিনিয়ার বলবো না নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো? জি স্যার, লিনিয়ার। সরি, লিনিয়ার। কিভাবে লিনিয়ার হলো? স্যার একই জিনিস প্রকাশ পেয়েছে তাই ডিডিএক্স প্রকাশ পায়। আর লিনিয়ার হতে হলে আমরা বলেছিলাম যে আইদার আমাদের ডিওয়াই ডিএক্স যে কোফিসিয়েন্ট গুলো আছে এটা ডিগ্রি 1 এর চেয়ে বেশি হতে হবে। এখানে দেখো এটা ডিগ্রি 1, 1 আর 2 ইট ডাজন্ট ম্যাটার, এটা ডিগ্রি 1, এটা 1। আইদার তুমি এখন যদি আমি বুঝার জন্য বলছি, এখানে যদি আমি একটা y দিয়ে দিতাম ফর এক্সাম্পল, তখন কিন্তু এটা নন লিনিয়ার হয়ে যাবে। অথবা অথবা আমার এখানে ধরো একটা স্কোয়ার দিয়ে দিলাম, ইটস এ নন লিনিয়ার। অথবা আমি এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এটা হচ্ছে নন লিনিয়ার। ওকে, তাহলে নন লিনিয়ারটা আসলে একটু জটিল। তো এই জন্য ভালো খবর হচ্ছে আমাদের সিলেবাসে শুধু লিনিয়ার পার্টটা আছে। ওকে, তাহলে আমাদের যেহেতু ডিওয়াই ডিএক্স অথবা ডি2ওয়াই ডিএক্স2 যেটা আছে, যেহেতু এগুলো সব সময় ফার্স্ট ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লিনিয়ার। ওকে, আচ্ছা গুড, তাহলে ভালো পেরেছো। ও তো সবসময় জয়েন করে ক্লাসে। এই যে স্বপন আব্দুল্লাহ আছো? স্বপন আব্দুল্লাহ, রোল নাম্বার 73 19-এর, তো রেগুলার স্টুডেন্ট। আচ্ছা বলো, এই যে এটা আমাদের হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? Sir, homogeneous. আব্দুল্লাহ সাহেব, লাগার কথা না। রাইট হ্যান্ড সাইডে ফাংশন আছে না নাই? Sorry, sir. হ্যাঁ, কি হবে? Sir, non-homogeneous. গুড, নন হোমোজেনিয়াস। যদি আমার এই টার্মটা যদি জিরো থাকতো, ফর এক্সাম্পল এটা যদি জিরো থাকতো, তাহলে আমরা বলতাম
homogeneous, হোমোজিনিয়াস, খেয়াল রাখতে হবে। তাহলে যদি আমার ইকুয়েশনটা যদি সবার উদ্দেশ্যে বলছি, প্লিজ এটা খুব সহজ একটা টপিক, না বুঝলে আবার তোমার ফ্রেন্ডের কাছে যেতে হবে বা একটু বই ঘাটাঘাটি করতে হবে, বাট নট এটার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আই মিন ফর দ্য নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যখন এটার সলিউশনটা, সবসময় খেয়াল রাখবা সলিউশন মানে হচ্ছে ইউ ক্যান এক্সপ্রেস দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আমরা জানি যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স একটু মনোযোগ দিলে কিন্তু এই কোর্সটা খুব ইন্টারেস্টিং এবং জানার অনেক কিছু আছে। এগুলো থেকে অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে বা নিজের বেসিকের জন্য অনেক ভালো হয়। যে ডিওয়াই/ডিএক্স অনেক সময় বলে যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা। যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে আমার ডিওয়াই/ডিএক্স মানে ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অথবা তুমি রাইট হ্যান্ড সাইডেও দেখতে পারো, যেহেতু এক্স আছে এখানে যদি টি থাকে তাহলে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে এইটার সলিউশনটা যখন আমরা বের করব তখন এটার দুটো উপায়, একটা হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব, কমপ্লিমেন্টারি ফাংশন। সেকেন্ড পার্ট হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এটাকে আমরা সংক্ষেপে বলি সিএফ প্লাস পিআই। তাহলে যদি আমি নন হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থাকে তাহলে আমাদের সলিউশনটা, এটাকে আমরা বলি জেনারেল সলিউশন অফ দ্য গিভেন প্রবলেম ইজ হ্যাজ টু পার্টস, কমপ্লিমেন্টারি ফাংশন দেন পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন আমি একটা প্রবলেম আমি কমপ্লিট করে দিচ্ছি বোর্ডে, যেহেতু একটু নেটটা তো মনে হয় মোটামুটি খারাপ না, নাকি চলে না আমাদের বোর্ডে? জি স্যার। হ্যালো, yes sir, net ভালো আছে আজকে। আচ্ছা ঠিক আছে, যেহেতু একটু ভালো আছে আমরা একটু বোর্ডে, যদি খারাপ হয় আবার কম্পিউটারে চলে যাব। আমার মনে হয় এটা ইফেক্টিভ হবে তোমরা যদি একটু মনোযোগ দাও, না ঘুমাইয়া আর কি। সবার ঘুম শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, এই নাফিজা তুমি কি আসো? কি নাজিফা? নাজিফা রোল নাম্বার 2, 20-2 রোল নাম্বার। নাজিফা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? মাহফুজা এত রেগুলার মোটামুটি অ্যাটেন্ড করে। মাহফুজা তুমি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে একটু সজাগ করার চেষ্টা করছি আর কি। মিস্টার শরীফ রোল নাম্বার 15। শরীফ, শরীফ কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি? আচ্ছা, তাহলে মানে ঘুম থেকে উঠে গেছো, গলা একটু ভালো। সাব্বির হাসান, সাব্বির হাসান রোল নাম্বার 40। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওকে, থ্যাংক ইউ। তোমরা আজকে মোটামুটি ভালো। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, ওকে, তাহলে আমাদের প্রথমেই আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করব, তারপরে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। ওকে, সো নাও এখন আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশনটা যখন বের করব, আমি একটা প্রবলেম ডিটেইলস দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার মনে হয় একটু জিজ্ঞেস করলে ভালো হয়। তাহলে আমরা প্রথমেই আমরা কি বের করব? প্রথমেই বের করব আমরা অক্সিলারি ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার জন্য আমাদের প্রথমে কি বের করতে হবে? অক্সিলারি ইকুয়েশন, আমরা যেটা পড়ে আসছি। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা আমরা কিভাবে বের করি? অক্সিলারি ইকুয়েশন বের করার ক্ষেত্রে প্রথমেই লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেইটাকে আমরা 0 ধরে নেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি to find the auxiliary equation, to find the auxiliary equation
we consider the differential equation is right hand side, that is d square plus 2d plus 4 into y, this is equal to 0. তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমি অক্সিলারি ইকুয়েশন বের করার সময় যদিও আমার রাইট হ্যান্ড সাইডে টার্ম আছে, কিন্তু আমি একটা ইকুয়েশন নিতে হবে, কারণ ইকুয়েশন ছাড়া আমি রুট বের করতে পারছি না। তাহলে আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইড সমান যেটা আছে সেটাকে আমরা 0 ধরে নেব। তাহলে এখান থেকে আমরা অলরেডি আমরা বাই ডিফল্ট আমরা ধরে নেই যে y ইকুয়াল d ইকুয়াল টু হচ্ছে d dx। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা এখন যেটা পেলাম এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? এবং এটা হোমোজেনিয়াস কেস, কেন হোমোজেনিয়াস না হলে আমি ওখানে রুট বের করতে পারবো না। এখন বলো তো এটার সলিউশন বের করতে হলে আমাদের প্রথম কি করতে হবে? y equal to sir e to the power mx ধরতে হবে। গুড ট্রায়াল সলিউশন। গুড গুড, অর্থাৎ একটা ট্রায়াল সলিউশন নেব। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে সাপোজ y equals e to the power mx be the trial solution, এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে দিলাম, সলিউশন অফ ইকুয়েশন 1। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা dy বের করতে পারি। dy যেহেতু y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, তাহলে m অফ e টু দি পাওয়ার mx, আর d2y প্রথম যেটা আছে সেটাকে আমরা বলবো m স্কয়ার অফ e টু দি পাওয়ার mx। ওকে, সো পুটিং দিস ভ্যালুস ইন ইকুয়েশন 1, আমরা যদি ইকুয়েশন 1 এ যদি মানগুলো বসিয়ে দেই, so this is m square plus 2m plus 4 of e to the power mx, this is equal to 0. কারো প্রবলেম হলে আমাকে একটু জিজ্ঞেস করবে সাথে সাথে, পরে আবার পিছনে আসতে একটু জটিল হয়। এখন কিন্তু তোমার কোনো কোশ্চেন থাকলে আমার উত্তর দিতে সহজ হবে। So therefore auxiliary equation is, আমরা বলেছি যে দুটোর প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে যেটাকে আমি ট্রায়াল সলিউশন ধরেছি সেটা কখনো 0 হওয়া সম্ভব নয়। 0 হওয়া সম্ভব নয় মানে এই সেন্সে, যদি আমি e টু দি পাওয়ার mx টাকে 0 ধরলাম তাহলে আমি কিন্তু এখানে কোনো মান পাচ্ছি না, তাহলে আমার রেস্ট অফ দ্য পার্ট ইজ 0। তাহলে m স্কয়ার প্লাস 2m প্লাস 4 ইকুয়াল টু 0 সিন্স e to the power mx never be 0, রাইট? আচ্ছা, এখন বলো তো তাহলে আমার অক্সিলারি ইকুয়েশন আমি পেয়ে গেলাম। তাহলে অক্সিলারি ইকুয়েশনে পাওয়ার আসার পরে আমার কাজ হচ্ছে রুটস অফ দ্য অক্সিলারি ইকুয়েশন, m এর মান কি হবে? therefore m equal to -2 good -2 তাহলে ডেফিনেশন দাও। the roots of the auxiliary equations are real and different or No, sir. real and equal. রিয়েল এন্ড Real equal Good, second case. Okay, তাইলে আমরা এখন এখান থেকে বলতে পারি therefore আমরা এখন কিন্তু সলিউশন বলবো না, আমরা CF, that is the complementary function, therefore the complementary function is, আমরা এই যে এটাকে YC দ্বারা ডিফাইন করি। তাহলে যদি রিপিটেড রুট হয়, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের x অফ e টু দি পাওয়ার c1 x into c2 of e to the power minus 2x. ওকে, একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি বলো? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? স্যার, বুঝেছি স্যার। এতটুকু ওকে, গুড, তাহলে কারো সমস্যা নাই, খুব ভালো কথা। এবার আমরা আবার একটু আমাদের মেইন প্রবলেমের মধ্যে যাই। তাহলে প্রথমে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করতে আমাদের রাইট হ্যান্ড পার্টটাকে আমরা 0 ধরেছিলাম, সেটা দিয়ে আমরা একটা পার্ট পেয়েছি, দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন, আমি রেখে দিলাম। এখন দ্বিতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে ওই যে আমাদের নন হোমোজেনিয়াস এর জন্য রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা কিভাবে বের করব। ফার্স্ট অফ অল তাহলে আমরা এখন যেটা করব, আমি তোমরা নিচে নিচেই তো লিখবা। সো নাও দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল pi, okay,
অথবা অনেকে এরকমও লিখে y অফ p দিস ইজ ইকুয়াল টু, তাহলে এই যে বাম দিকে যে অপারেটরটা যেটা ছিল, একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক পারা যাবে, একটা অঙ্ক। আমি এই জন্য বলেছি যে একটা অঙ্ক একটু ভালো করে বুঝো, যে e টু দি পাওয়ার x দেন cosine of 2x। কারো কোনো প্রশ্ন আছে এটা সম্পর্কে? No, It is sir. at change করছেন। আমরা আগেই বলেছি যদি আমার ইকুয়েশনটা, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি আমার নন হোমোজিনিয়াস হয়, তাহলে সলিউশন হবে দুটো পার্ট, একটাকে আমরা বলেছি কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। সো আমরা অলরেডি অক্সিলারি ইকুয়েশনে গিয়ে রুটস অফ দ্য অক্সিলারি ইকুয়েশন বের করে আমরা ওখানে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা পেয়েছি। নাও আমরা এখন পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করা মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে টার্মটা ছিল সেটাকে বিবেচনা করা। আগেরটাতে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডের টার্মটাকে আমরা বিবেচনা করিনি। তাহলে এখন আমরা যদি এইটাকে যদি আমরা সলভ করতে চাই, আমি একটু আস্তে আস্তে যাই। ধরো আমার এখানে প্রোডাক্ট টার্ম নাই, নরমালি আমরা যেটা করি, যেমন ধরো এখানে হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, মানে আমি একটু বুঝিয়ে যাচ্ছি। ধরো আমার শুধু এক্সপোনেনশিয়াল একটা টার্ম আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, নিয়মটা হচ্ছে, নিয়মটা আমি এগুলো আমার স্লাইডের মধ্যে আছে, যে যদি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল যদি এরকম হয় যে 1/f of d, যেহেতু আমি পুরাটাকে f of d ধরলাম। এই জায়গাটায় দেখা যাচ্ছে না আলো থ্যাংক ইউ, এটা আমার বাসার লাইটের জন্য প্রবলেম। ঠিক আছে, সো আমার ধরো পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আমরা পেয়েছি, যে এটা হচ্ছে এরকম f of d of e টু দি পাওয়ার, কথার কথা আমি এখানে এত x আছে, ধরো আমার এখানে -m1x, কথার কথা আর কি, -m1 মানে m1 এর মান ধরো 2 হতে পারে, তাহলে -2x, m1 এর মান যদি 0 হয় তাহলে এটা কনস্ট্যান্ট হবে। যাই হোক, তাহলে সিস্টেমটা হচ্ছে আমরা এখানে এই d এর পরিবর্তে আমরা e টু দি পাওয়ার x এর কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা আমরা বসিয়ে দেব। কি রকম, যে আমাদের এখানে 1/f of -m1, তাহলে দেখো এই যে x এর কোএফিসিয়েন্ট যেটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম। বসাইলেই হবে না, একটা শর্ত আছে, যে যদি এইটা আবার 0 হয়ে যায় তখন দেখা যাচ্ছে কি সামথিং ডিভাইডেড বাই 0 কি হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলে দেই যে দিস f of -m1 or f of d never be 0, অর্থাৎ আমি এই যে e টু দি পাওয়ার x এর কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে আমরা d এর পরিবর্তে বসিয়ে দেব, যতটা d আছে এখানে, যেমন আমাদের এখানে d আছে, হ্যাঁ, যেমন তাহলে এটা যে আমি বসিয়ে দেই তাহলে হচ্ছে -m1 স্কয়ার প্লাস 2 ইনটু m1 প্লাস 4। শর্ত হচ্ছে এটা 0 হতে পারবে না, কারণ নিচেরটা যদি 0 হয় তোমার ইকুয়েশনটা আনডিফাইন হয়ে যাবে, ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। e টু দি পাওয়ার mx যেটা আছে ওটার যে কোএফিসিয়েন্ট ওটা তো রুট, তো সলিউশন আমি যদি রুট বসাই তাহলে তো আমার 0 আসবেই। না, সব সময় আসবে না, সব সময় আসবে না, আমরা দেখাবো তোমাকে, সব সময় আসবে না, এখানে হয়তো আসতে পারে। আচ্ছা আমরা দেখি, তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি বললাম, আমরা d এর পরিবর্তে বসিয়ে দিচ্ছি। সো দিস ইজ 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 প্লাস 4, 0 কি আসছে? জিরো কি আসছে? এখানে তো -2 ছিল, -2 ছিল না স্যার? না 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 না, -2 তে তুমি কনফিউজ হয়ো না। -2টা হচ্ছে, এটা ছিল আমাদের, আমরা অক্সিলারি ইকুয়েশনের রুট কনসিডার করে আমরা তখন ওটা বের করেছিলাম, সেটা একটা কেস, সেটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, ঠিক আছে। এখন চলে গিয়েছি রাইট হ্যান্ড সাইডের টার্মটা আমরা কিন্তু কনসিডার করিনি, এখন আমরা রাইট হ্যান্ড সাইডের টার্মটা কনসিডার করে আমরা আমি কিন্তু এটা আমার অঙ্কের মধ্যে না e টু দি পাওয়ার x, বাট আমি এটা তোমাদেরকে একটু বুঝাতে চাচ্ছি যে যদি শুধু e টু দি পাওয়ার x থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, অথবা যদি আমার প্রোডাক্ট টার্ম থাকে যেমন এখানে যেটা আছে সেটা কি, তাহলে e টু দি পাওয়ার x যদি থাকে, ওকে, তাহলে ওই x এর সহগ যেটা আছে সেটা আমি d এর পরিবর্তে বসিয়ে দেব, দেন ওটা ইকুয়েশন কমপ্লিট হয়ে গেল, আর কোনো কাজ নাই।
ঠিক আছে? এখন ধরো আমার এখানে কথার কথা, এখানে আমার মাইনাস, কলম তো শেষ হয়ে গেছে, -2x আছে আমাদের এখানে। ধরো কথার কথা, এখানে ধরো -2x আছে। তাহলে এখন আমরা কি করব, ওই যে আমার d এর পরিবর্তে -2 বসিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে ধরো আমি যদি -2 বসিয়ে দেই, হ্যাঁ, তাহলে আমার এখানে হচ্ছে 4 then -4 plus 4 of 1 e to the power -2x, that's it। অর্থাৎ এক্সপোনেনশিয়াল টার্ম থাকলে তাহলে এখন আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে 1/4 e to the power -2x। তাহলে তখন আমরা জেনারেল সলিউশনটা লিখি, এই যে y ইকুয়াল টু yc আগে বসে আসছি, এখন yp আগে বের করেছি, জাস্ট দুটো মান বসিয়ে দিলে তোমার সলিউশনটা হয়ে গেল। বুঝে আসছে? আচ্ছা, এবার আসি আমরা আমাদের এই প্রবলেমটাতে। আমাদের এই প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। তাহলে এখানে আমাদের যেটা আছে e to the power x then cosine of 2x। এখন দেখো আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট টার্ম, একটা এক্সপোনেনশিয়াল, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়ালের নিয়মটা যেটা, সেটা আমরা জেনেছি যে শুধুমাত্র এক্সপোনেনশিয়াল x এর সহগটা d এর পরিবর্তে বসিয়ে দেব, যদি নিচের পার্টটা 0 না হয় এটা সলিউশন। কিন্তু এখানে একটা প্রোডাক্ট টার্ম আছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি যে e টু দি পাওয়ার x টাকে আমরা প্রথমে একটু বাম দিকে নিয়ে আসার চেষ্টা করি। e টু দি পাওয়ার x টাকে দুটো টার্ম তো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমি e টু দি পাওয়ার x টাকে প্রথমে নিয়ে আসছি। তাহলে এখন e টু দি পাওয়ার x এর সহগটাকে আমরা তখন d এর পরিবর্তে আর বসাতে পারবো না, তখন হচ্ছে d plus 1 স্কয়ার plus 2 of d plus 1 plus 4 into cosine of 2x। স্যার, এদিকের বিষয়টা একটু বুঝে উঠতে পারিনি। আচ্ছা, আচ্ছা, তাইলে আমরা একটু ইয়েতে যাই, আমাদের স্লাইডটাতে একটু যাই, তাইলে হয়তো একটু ক্লিয়ার করা যাবে। দেখো এই যে আমাদের মেথড অফ ডিটারমিনেশন অর ডিটারমিনিং দা পার্টিকুলার ইন্টিগ্রাল, প্রথমটা হচ্ছে যদি আমার রাইট হ্যান্ড সাইডে যদি x থাকে, এই যে আমরা একটু আগে যে প্রবলেমটা কনসিডার করে আসলাম, ধরো আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা যেটা আছে, কোথায় লিখবো, ধরো এখানে দিচ্ছি আমি, ধরো আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা হলো এরকম। আমরা একটু আগে যেটা করলাম সেটাই আমি একটু বলি। একটা হচ্ছে তোমার ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 4, ওকে, দেন x আছে। কথার কথা e টু দি পাওয়ার x না, শুধু x আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বলা হচ্ছে আমার এই যে নিচের পার্টটা যেটা আছে ফাংশন অফ d, অর্থাৎ এইটাকে আমি উপরে উঠাই ফেলবো। তাহলে এটাকে যদি আমি উপরে উঠাই তাহলে এটা হোল পাওয়ার কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। হ্যালো, জি স্যার। দেন আমরা ওটাকে বাইনোমিয়াল এক্সপানশন করব, অর্থাৎ 1 - x টু দি পাওয়ার -1 অথবা 1 + x টু দি পাওয়ার -1। আর এটা তো আমি এখন বুঝিয়ে আসলাম যে এখন যদি একই জিনিসের যদি রাইট হ্যান্ড সাইডে যদি এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তাহলে সেটা ওই যে দেখো d এর পরিবর্তে আমরা x এর সহগটা বসিয়ে দিয়েছি। শর্ত হচ্ছে এই যে সহগ যেটা বসালাম সেটা 0 হতে পারবে না।
এখন যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলি কেস অফ ফেলিওর। দেন আমরা কিভাবে করব, এই যে দেন জিনিসটা আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, এবার ধরো যে রাইট হ্যান্ড সাইডে আমি আবারও যাচ্ছি। প্রথমে আমরা বলেছি যে যদি এক্স এর ফাংশন থাকে আমরা ওটাকে বাইনোমিয়াল এক্সপানশনে অ্যানালাইসিস করব। যদি আমার এক্সপোনেনশিয়াল টার্ম থাকে তাহলে সেটাকে আমরা ওই যে ডি এর পরিবর্তে এক্সপোনেনশিয়ালের এক্স এর সহগটা বসিয়ে দেব যদি নিচের পার্টটা শূন্য না হয়। এখন যদি সাইন এক্স অথবা কোসাইন অফ এক্স হয় তাহলে সেটা আমরা কিভাবে করব? দেখো একটু খেয়াল করতে হবে, আমরা এখন কিন্তু এফ অফ ডি স্কোয়ার বলেছি। তোমাদের ওই যে দাস এন্ড মুখার্জির বইটা একটু থাকলে একটু দেখে নেবা। আমরা এতক্ষণ বলেছিলাম যে শুধু ডি, অর্থাৎ আমাদের যেই ইকুয়েশনটা আমরা কনসিডার করেছিলাম, যেমন ওখানে ছিল 1/d² + 2d + 4, অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা এক্সপোনেনশিয়াল থাকলে এক্স এর সহগটা বসিয়ে দিয়েছিলাম। কিন্তু যদি সাইন এক্স অথবা কোসাইন অফ এক্স যদি থাকে সেই ক্ষেত্রে d² যেখানে আছে সেটার পরিবর্তে আমি ওই যে এক্স এর সহগ এখানে আছে সাইন এ এক্স অথবা কোসাইন অফ এ এক্স, এক্স এর সহগ হচ্ছে এ, সেটাকে মাইনাস স্কোয়ার আকারে আমরা দেব। যেমন 1/d² অফ কোসাইন অফ এক্স, সেখানে কিন্তু ডি এর পরিবর্তে বসবে না, শুধু স্কোয়ার যেখানে থাকবে ওই যে সহগটা মাইনাস আকারে বসবে। আবার একই অবস্থা যে এই এফ অফ মাইনাস এ স্কোয়ার যেটা, সেটা কিন্তু 0 হতে পারবে না। এইরকম একটা এক্সাম্পল যেটা আমরা করছিলাম সেটাতেই আমরা একটু বিবেচনা করছি। তার আগে আমরা শুধুমাত্র কোসাইন অফ 2x দিয়ে আমরা একটা প্রবলেম করি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই প্রবলেমটা এখানে কিন্তু প্রোডাক্ট টার্ম নাই, ঠিক আছে? তাহলে যদি প্রোডাক্ট টার্ম না থাকে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি একটু বুঝার চেষ্টা করো সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করলে তোমাদের ক্লিয়ার হতে সুবিধা হবে। তাহলে প্রথমেই দেখো টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, ডি একটা অপারেটর, অপারেটরটা মানে হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর ডি ডিএক্স। এখানে যদি cos 2t থাকতো তখন আমরা লিখতাম ডি ডিটি। এই জিনিসগুলো একটু নিজে নিজে একটু ক্লিয়ার করে নিবা। কোনো কোনো প্রশ্নের মধ্যে পরীক্ষার মধ্যে এগুলো কিন্তু এরকম হয় যে বাসার মধ্যে সবসময় আমরা এক্স দিয়ে ট্রাই করে যাই, পরীক্ষার মধ্যে যদি ভেরিয়েবলটা একটু চেঞ্জ করে যায় কেন জানি এটা চেঞ্জ হয় না। একটু নিজে থেকে একটু চেঞ্জ করে প্র্যাকটিস করবা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে টার্ম আসছে, তার মানে ইটস এ নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি এখন তো অনেকেই আসছে, এতক্ষণ ধরে তোমরা কষ্ট করলা, এখন তো প্রায় 57 জনের মতো জয়েন করেছে। এই রবিউল হোসেন অপু, তুমি কি আসো? রবিউল হোসেন অপু, রবিউল হোসেন অপু, রোল নাম্বার 13, 20 রোল নাম্বার 13, তুমি কি আছো? রাত্রি বড়ুয়া, রাত্রি বড়ুয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো তো, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা আছে আমাদের, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? স্যার নন হোমোজেনিয়াস। গুড। তাহলে যদি নন হোমোজেনিয়াস হয় তাহলে এটার সলিউশনের প্যাটার্নটা কি রকম হবে, অর্থাৎ সলিউশনটা কি রকম হবে? একটা পার্ট হবে না দুটো পার্ট হবে? স্যার দুটো। দুটো। দুটো কি কি? ক্লাস তুমি রেগুলার করছো বোঝা যাচ্ছে। একটা হচ্ছে স্যার কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ফাংশন, ফাংশন, আরেকটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। বাহ গুড। এইরকম শুনলে ভাল লাগে, যে মনে হয় যেন হয়তো তোমাদেরকে কিছু শোনাতে পারতেছি। যাই হোক, সো তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করব। তাহলে কমপ্লিমেন্টারি আমি একদম রিপিট করছি বারবার যাতে অ্যাটলিস্ট তুমি জিনিসটা একটু বুঝতে পারো। তোমরা বিরক্ত হইও না যারা বুঝে যাচ্ছ, অনেকে আছে হয়তো বুঝার জন্য একটু চেষ্টা করে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আমরা প্রথমেই এটাকে রাইট হ্যান্ড সাইডকে 0 ধরে
আমরা ওই যে ট্রায়াল সলিউশন ধরে আমরা রুট বের করি। তাহলে দেখো এখান থেকে এটা রুটটা কি রকম আসছে দেখো, এটা কারণ এটাকে মিডল টার্ম করতে পারবা না, তাহলে এটা রুট আসছে এরকম। তাহলে m এর মান হচ্ছে -1 প্লাস মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2i। তাহলে -3 যেটা, এটাকে তুমি কি লিখতে পারবা বলো তো? এটাকে আমরা 3i লিখতে পারবো না? Yes, sir. ইয়া 3i, ধরো রুটটা আমি বাদ দিয়ে দিলাম, রুটটা এখানে নাই কথার কথা। হ্যাঁ, তাহলে এটা কি কমপ্লেক্স রুট হয়ে গেল না? না রিয়েল রুট হলো? দুটো রুট, একটা প্লাসের জন্য একটা মাইনাস, তাহলে কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স মানে কি আমাদের থার্ড কেস, roots are real and different, roots are real and equal, roots are complex। তাহলে যদি কমপ্লেক্স হয় সেই ক্ষেত্রে আমরা ওটার সলিউশনটা আমরা বের করতে পারি। এটা পারা যাবে, এটা এরকম হয়তো আসবে না, বাট এটা আমরা পারবো। পারবো না? না করে দিতে হবে? Sir, পারা যাবে। হ্যাঁ বলো বলো। স্যার পারা যাবে। হ্যাঁ পারা যাবে। জি স্যার। ওকে গুড। আচ্ছা, এবার আমি যেটার জন্য আসছি সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে দেখো এটা আমি কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ডান। এখন এই যে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা আগের মতো কিভাবে লিখবো, যে বাম দিকের অপারেটরটা যেটা আছে সেটা 1/this ইনটু কোসাইন অফ 2x। তাহলে আমরা অলরেডি শিখে গিয়েছি যে এখানে cos 2x এর পরিবর্তে যদি e টু দি পাওয়ার 2x থাকতো, কথার কথা, অথবা কে জানি বললো ধরো e টু দি পাওয়ার -x, কথার কথা, ধরো আমার এখানে cos 2x নাই, e টু দি পাওয়ার -x আছে, তাহলে এটার জন্য আমরা কিভাবে করব? এক্সপোনেনশিয়াল থাকলে সবগুলো d এর পরিবর্তে x এর সহগটা বসে যাবে। তাহলে দেখো এখানে আসবে -1² মানে হচ্ছে 1, আর d এর পরিবর্তে হচ্ছে -1, আর +1 তো আছেই, তার মানে এটা সরাসরি হয়ে যাবে। যদি এক্সপোনেনশিয়াল থাকতো তাহলে আমার এই d চলে যেত, দ্যাট ইজ 1 অফ e টু দি পাওয়ার -x। এই গেল এটা। এখন আমাদের এখানে আছে হচ্ছে কোসাইন অফ 2x। তাহলে cos 2x অথবা sin 2x এর ক্ষেত্রে আমরা কিন্তু একটু আগে আমাদের একটা নিয়ম পড়ে আসছি। নিয়মটা কি ছিল? একটু পিছনে যাই। দেখো এখানে যেখানে স্কোয়ার থাকবে, d এর স্কোয়ার থাকবে, সেই জায়গাটায় চেঞ্জ করতে হবে। কি রকম ভাবে চেঞ্জ হবে? এই যে sin ax অথবা ধরো 2x 3x 4x, এই x এর সহগটা যেটা আছে সেটা d স্কোয়ারের পরিবর্তে মাইনাস আকারে বসবে, দ্যাট ইজ -a², নট লাইক -a² আমি সবসময় কথাটা বলি, তারপরে পরীক্ষার মধ্যে কেন জানি এখানে তোমরা হোল স্কোয়ার দিয়ে ফেলো। কি রকম দেখো, তাহলে আমরা এখানে কোসাইন অফ 2x আছে, তাহলে এখানে x এর সহগটা কত? 2, ঠিক আছে? তাহলে এই x এর সহগটা 2, শুধুমাত্র d স্কোয়ারের সাইন অথবা কোসাইনের ক্ষেত্রে শুধু স্কোয়ার যেখানে আছে সেটা বিবেচনা করব আমরা। তাহলে আমার এখানে দেখো এই যে d স্কোয়ারের পরিবর্তে x এর সহগ হচ্ছে 2 -2², নট লাইক -2² দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, -2², কারণ মাইনাসটা দিতে হবে। তাহলে শুধু d স্কোয়ারের পরিবর্তে আমরা বসিয়ে দিলাম, ওকে, কিন্তু d এর পরিবর্তে হবে না। দেন আমরা এখান থেকে দেখো 1/d-3 অফ কোসাইন অফ 2x। তাহলে এখন তো আমি কিছু করতে পারছি না, হ্যাঁ, কারণ হচ্ছে আমার এখানে নিচে হচ্ছে d আসছে। তাহলে এই d টাকে আমরা স্কোয়ার করার জন্য দেখো উপরে নিচে আবার আমি এটার উল্টা নাম্বার d+3 দ্বারা আমি গুণ করে দিলাম। তাহলে গুণ করলে নিচে হচ্ছে d² -9, উপরে d+3, সো দিস ইজ অ্যাকচুয়ালি d+3। ওই যে আবার এখানে স্কোয়ার আসছে, দেখো এখানে যেরকম d স্কোয়ারের পরিবর্তে আমরা -2² বসিয়েছিলাম, দেন বাস হয়ে গেল, তখন আমরা সরাসরি এটা আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? হ্যালো, জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে আমি একটু বোর্ডে যেতে পারি এখন মনে হয়। তোমাদের ক্লাস কয়টায়? 9:30, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো পার্ট, একটা হচ্ছে e টু দি পাওয়ার x দেন কোসাইন x। তাহলে e টু দি পাওয়ার x টাকে আমি আলাদা করে ফেলবো, কারণ কম্পোজিট ফাংশন আমরা আগে পাইনি।
তাহলে এখন আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স এর কাজ শেষ, কারণ ই টু দি পাওয়ার এক্সটা আনার জন্য এখানে কিন্তু কনজুগেট যদি আমার কম্পোজিট ফাংশন থাকে, কম্পোজিট মানে যদি প্রোডাক্ট ফাংশন থাকে, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্সটাকে আনার জন্য ডি কে রিপ্লেস করব ওই যে এক্স এর সহগ যেটা আছে 1, তাহলে ডি এর পরিবর্তে ডি প্লাস 1, ডি এর পরিবর্তে ডি প্লাস 1, আর এটা তো কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, যদি কথার কথা যদি আমার ধরো ই টু দি পাওয়ার 2x থাকতো, তাহলে আমি কি লিখতাম, ডি প্লাস 2, ওই যে ডি স্কোয়ারের পরিবর্তে ডি প্লাস 2 হোল স্কোয়ার দেন ডি প্লাস 2, অর্থাৎ এক্স এর সহগ যেটা আসবে সেটা ডি এর দ্বারা মানে ওই রকম ভাবে রিপ্লেস হবে। তাহলে এখন আমার হয়ে গেল, সো দিস ইজ ই টু দি পাওয়ার এক্স, সো দিস ইজ ডি স্কোয়ার প্লাস 2d plus 1 then 2d plus 2 plus 4 of cosine of 2x। একটু বোঝার চেষ্টা করো সবাই। তাহলে e to the power x d square plus 4d plus 7 cosine of 2x। তাহলে আমাদের যদি কম্পোজিট ফাংশন থাকে তাহলে আমরা প্রথমেই ই টু এক্সপোনেনশিয়ালটাকে ধরবো, ট্রিগোনোমেট্রিক ফাংশনকে ধরা যাবে না, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনটা আমরা রিপ্লেস করব কিভাবে, ডি কে ওইটা দ্বারা রিপ্লেস করে, ডি এর পরিবর্তে ডি প্লাস এক্স এর কোফিসিয়েন্ট, এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল মানে এক্স এর কোফিসিয়েন্ট 1, তাহলে ডি প্লাস 1 স্কয়ার ডি প্লাস 1, দেন আমরা এটাকে এক্সপান্ড করে এখন আমরা পেয়ে গেলাম। তাহলে এখন যেটা আসছে সেটা হচ্ছে সাইন অথবা কোসাইন এক্স, তাই না? তাহলে আমরা বলেছিলাম যেখানে সাইন অথবা কোসাইন থাকবে সেটা শুধু ডি স্কয়ারের পরিবর্তে বসবে। তাহলে কি রকম বসবে দেখো, সো দিস ইজ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কোসাইন অফ 2x, তাহলে x এর সহগ কত, 2। সো খেয়াল করবা -2 স্কয়ার, নট 2 মাইনাস হোল স্কয়ার, হোল স্কয়ার দিলে মাইনাস চলে যাবে, তোমার অঙ্ক ভুল হবে। তাহলে আমরা শুধু স্কয়ারের মধ্যে সাইন অথবা কোসাইনের ক্ষেত্রে বসাইতে পারবো, ডি এর পরিবর্তে বসাতে পারবো না। তাহলে এখন আমার কি হয়ে গেল, so this is e to the power x then 4d এটা হলো -4, তাহলে এটা হচ্ছে +3 of cosine 2x। তাহলে আমার ডান দিকে দেখা গেল যে cos রয়ে গেল, কিন্তু আমার এখানে তো d স্কয়ার আসছে না, তাহলে আমরা একটু আগে দেখে আসছি কি করতে হবে, কি করতে হবে, নিচে আমার স্কয়ার আনতে হবে, 4d - 3 দ্বারা গুণ করতে হবে। বাহ, গুড। তাহলে আমরা e to the power x আর 4d - 3 দিয়ে উপরে নিচে গুণ করে দেব। তাহলে এটা হচ্ছে 16d স্কয়ার -9 into cosine of 2x। ওকে, সো এখন বলো তো এই যে আমাদের তাহলে 16d স্কয়ারের পরিবর্তে -2 স্কয়ার -9 e to the power x then 4d - 3, যতক্ষণ পর্যন্ত cos-এর কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত cos-টা কিন্তু ডান দিকেই থেকে যাচ্ছে। আমরা এক্সপোনেনশিয়ালের কাজ শেষ, d কে রিপ্লেস করেছি d + 1 দিয়ে, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট দিয়ে, তখন আর e to the power x এর কোনো কাজ নাই। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম কত আসছে, 4 16 64 আর 9 -73 না, so -1/73 into e to the power x, আর এইটা যেটা আছে 4d - 3 of cosine of 2x। ওকে, তাহলে এখন এইটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, অর্থাৎ কাজ হচ্ছে শুধু এটার, এখানে e to the power x আমরা প্রথমে ফ্রি করে ফেলেছি, তাহলে এইটাকে আমরা বলতে পারি এখন this is -1/73 of e to the power x, তাহলে 4 into d of cosine 2x minus 3 of cos 2x।
কি করলাম দেখো, তাহলে আমাদের -1/73 টু দি পাওয়ার এক্স, এটা তো কোনো অপারেশন হবে না। আর বাকি যেটা ছিল, যেহেতু আমাদের এটা ডি, আচ্ছা বলো তো ডি মানে কি? dx dx তাহলে ডি অফ cos 2x সমান কত লেখা যাবে? minus sin -2 2x into 2 -2 sin 2x একবারে আমরা লিখে ফেলি। ওকে, তাহলে খেয়াল রাখতে হবে ডি যদি থাকে এটা ডিফারেন্সিয়েশন হবে, আর যদি 1/d থাকে সেটা কিন্তু আমরা ইন্টিগ্রেশনের জন্য ব্যবহার করি, কারণ ডি আরেকটা হচ্ছে 1/d, যদি ডি থাকে তাহলে সেটা হবে ডিফারেন্সিয়েশন, আর আমার প্রবলেমের মধ্যে যদি 1/d থাকে সেটা কিন্তু ইন্টিগ্রেশন হবে। এটা একটু খেয়াল রাখতে হবে, যখন আসবে আমরা করে দেব। তাহলে এখন আমরা পেয়ে গেলাম দিস ইজ -1/73 e to the power x, then -8 of sin 2x minus 3 of cosine 2x। বাস আমাদের হয়ে গেল এখন। তাহলে এখন আমরা যাব জেনারেল সলিউশনে, দ্যাট ইজ ডান। ওয়াই আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল, দেখো আমাদের আর কোনো ডি নাই, যতক্ষণ পর্যন্ত ডি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করে যেতে হবে। Therefore, the general solution is, বা complete solution, general দেখা solution, যাচ্ছে না স্যার। general solution is y equal to yc plus yp। তাহলে yc টা কত ছিল বলো তো, আমি তো মুছে ফেলেছি। yc টা কত ছিল জানো? তোমাদের খাতায় আছে? কারো কাছে খাতা নাই? c1 C1 plus x x c2 e to e the to the power power minus 2x. minus 2x। গুড, ওকে, এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি। আর পার্টিকুলার তো আমরা এখন পেলাম -1/73 of e to the power x, ওকে, দেন -8 sin 2x minus cos 2x, একটা 3s, that's the answer। একটু বড় হয়ে গেল না? একটু বড় হয়ে গেল নাকি? আমরা তো বড় ক্লাসে পড়ি, সুতরাং বড় হওয়াটাই তো স্বাভাবিক। তো মোটামুটি আমাদের এই প্রবলেমটা করে দেওয়া নাই, এই জন্য আমরা একটু করে দিলাম, এবং আমরা জটিলটা করেছি এবং সহজটা এখানের মধ্যে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে শুধু cos 2x যদি থাকে তাহলে সেটা আমরা যেভাবে করেছি। এখন cos যদি প্রোডাক্ট ফাংশন থাকে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা আমরা এতক্ষণ ধরে করলাম। ওকে, আচ্ছা, এখন তোমরা নিজেরা একটু ট্রাই করবা। আই এম নট আস্কিং টু ডু ফর দ্য ফার্স্ট ওয়ান, but I am expecting to do for the second, third and fourth। এই প্রবলেম গুলো একটু লিখে নাও, না একটু স্ক্রিনশট নিয়ে নাও। 2, 3, 4 আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব তোমাদেরকে হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এগুলো পরে করব, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। আমরা ঈদের আগে তো আর একটা ক্লাস পাচ্ছি না। এই ইয়ে আছে স্যার নাকি? স্যার 15 তারিখের পর থেকে তো স্যার আমাদের পিএল। আচ্ছা, তো এখন তাইলে আমাকে কালকে একটা ক্লাস দাও, কালকে আমি কোর্সটা শেষ করে দেই তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। কি করলা তুমি? সালাম কেন স্যার দিলা? কালকে আমাদের পরীক্ষা একটা আছে, পরশু নেন ক্লাস। পরীক্ষার পরে একটু অ্যাটেন্ড করো না, পারবা না? সন্ধ্যার দিকে বা বিকালে বা কখন? জি স্যার, সন্ধ্যায়। আর বৃহস্পতিবারে নেওয়া যাবে 15 হ্যাঁ? তারিখ সন্ধ্যা বৃহস্পতিবার
আজকে কয় তারিখ? আজকে তো 12 তারিখ। আচ্ছা, তাইলে হচ্ছে 13, 14, 15। এই হিসাব মতে আমরা আরেকটা ক্লাস পাচ্ছি তো। তাহলে তোমরা এটা আগেও দিতে পারো ইচ্ছা করলে। যদি তোমরা মনে করো যে না বৃহস্পতিবার আমরা করতে চাচ্ছি না, বুধবারে দাও বা মঙ্গলবারে দাও। আমাকে এই অর্ণব আছো? অর্ণব নাই, ওকে ক্লাস করে না মনে হচ্ছে। আচ্ছা, তাইলে আমরা তাহলে বুধবারে বা বৃহস্পতিবারে আমরা লাস্ট ক্লাস করব, ঠিক আছে? এই একটু কথাবার্তা বলো না, তোমরা তো এমনিতেই জি, আছো। স্যার। আচ্ছা, ওকে ঠিক আছে। স্যার। ওকে, আর আমরা একটা অ্যাসাইনমেন্ট তো দিয়েছি, আর একটা অ্যাসাইনমেন্ট দেব। আর পরীক্ষা শুরু হলেও আমরা কি ফিজিক্যালি ক্লাসে মনে হয় যেতে পারছি না নাকি? ওটার ব্যাপারে স্যার এখনো জানাইনি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট দেব এবং ওটাতে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে। এটা আমি ঈদের আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ওটা আমি সময় দেব, তোমরা ওই সময়ের মধ্যে করে দিবা, ঠিক আছে? বলো। তাহলে আমরা তাহলে বুধবার বা মঙ্গলবারে স্যার, ক্লাসটা নেব, বৃহস্পতিবারে স্যার, দেরি হয়ে PL যাবে। এর- হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা আমাদের ফার্স্ট সেমিস্টার পরে দিলে ভালো হতো। হ্যাঁ, কি বলো বলো, আবার বলো। স্যার অ্যাসাইনমেন্টটা ফার্স্ট সেমিস্টারে পড়ে দিলে স্যার ভালো হতো, কারণ না। আমাদের স্যার এই ফার্স্ট সেমিস্টারে মাঝখানে অনেকদিন গ্যাপ দিতে হয় সেকেন্ড সেমিস্টারে পড়ার কারণে। তো স্যার ফার্স্ট সেমিস্টারের যে সাবজেক্ট গুলো ছিল ওগুলোর মধ্যে হ্যাঁ। স্যার আবার পুরোটা আবার রিভিশন দিতে হবে। আবার ফার্স্ট সেমিস্টারের 1 তারিখ থেকে যেহেতু পরীক্ষা স্যার, এদিকে মাঝখানে কোরবানি বন্ধ থাকায় স্যার ওই কারণে একটু ঘাটতি হতে পারে। ওইটার জন্য ভয় পাচ্ছি স্যার আমরা। স্যার, আচ্ছা, এখন ঠিক না আছে, দিলে আমি ভালো রেডি হয়। করতে পারলে তোমাদেরকে দেব। তারপরে আমি ওই যে তোমাদের সাথে কথা বলেই আমি জানাবো যে কখন তোমরা সাবমিট করবে, অসুবিধা নেই। তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে থাইকো, মাঝে মাঝে একটু শুয়া শুয়া দেখলেও এই আমাদের স্লাইড গুলা যদি একটু দেখো মোটামুটি একটু আইডিয়া থাকবে, আদারওয়াইজ আবার ভুলে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমার